আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এখনো দ্বিতীয় অধ্যায়টা কিভাবে পড়বে, কিভাবে শুরু করবে এটি নিয়ে একটা হেজিটেশনের মধ্যে রয়েছে। তো আমি বলবো তোমাদের প্রথম যে কাজ, আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে লেকচার শিটটা নিয়েছো সেই লেকচার শিটটি তোমরা ভালোভাবে দেখলে দেখবে এইরকম একটি পেজ দেখা যাবে যেখানে সবগুলো সূত্র রয়েছে এবং একটি টেবিল রয়েছে। তো প্রথম কাজ হচ্ছে তোমরা একটা খাতা নেবে দ্বিতীয় অধ্যায়ের নিয়ে, এরপরে হচ্ছে এই সূত্রগুলো শীটের মধ্যে ভালোভাবে দেখবে। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এখানে দেখো আমাদের কোন প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে, এন দ্বারা কি বোঝাচ্ছে, আর দ্বারা কি বোঝাচ্ছে, ই দ্বারা কি বোঝাচ্ছে, বি দ্বারা কি বোঝাচ্ছে, ল্যামডা দ্বারা কি বোঝাচ্ছে এখানে লেখা আছে। তো দেখো এখানে লেখা আছে নিউ ভার, এই বি এর মতো যেটা দেখতে, হ্যাঁ এটাকে বলা হয় নিউ। লিখে রাখো প্রয়োজনে যদি ভুলে যাওয়ার চান্স থাকে। তো এই নিউ হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর এফ হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে আবার নিউ দ্বারাও প্রকাশ করা হয়। নিউ মিনস হচ্ছে এফ কম্পাঙ্ক, কিন্তু নিউ ভার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। ই মানে শক্তি, সি আলোর বেগ, এইচ প্লাঙ্কের ধ্রুবক, আর এইচ ইতিমধ্যেই তোমরা জানো রিডবার্গ ধ্রুবক, এম তো ইলেকট্রনের ভর, ই ইলেকট্রনের চার্জ। এখন এই প্রতীকগুলো দেখার পর তোমাদের যে কাজ হচ্ছে প্রথমে এই অধ্যায়ের মডেল রিলেটেড সূত্রগুলো এক নজরে একটু দেখে ফেলা। দেখো আমরা যদি সূত্রগুলো এক নজরে একটু দেখে ফেলি, আমরা এখানে ইতিমধ্যেই দেখব যে আমাদের এখানে প্রথমে একটি টেবিলে চারটি সূত্র দেখা যাচ্ছে। তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে এখানে ব্যাসার্ধের সূত্র রয়েছে দুইটা, শক্তির সূত্র দুইটা, বেগের আবার দুইটা করে আবার আরো দুইটা। তো আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সাধারণত করব সব সিজিএসে, যার জন্য আমরা এসআই এর কোনো সূত্র মুখস্থ করব না। এসআই এর কোনো সূত্র নিয়ে আমার কোনো কাজ নেই। এখন আসি, তাহলে ব্যাসার্ধ বললে এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেখানে এন শক্তি স্তর সংখ্যা, যেটা প্রশ্নে ওরা বলে দিবে, আর এইচ এম জেড এগুলো কখনোই বলবে না, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে ধ্রুবকগুলোর মান। এখানেও সেম, শক্তির আগে একটা মাইনাস রয়েছে এবং এক্ষেত্রে এন এর মান বলে দিবে, বাকিগুলো মুখস্থ রাখতে হবে। দেখো ব্যাগের আবার দুইটা সূত্র, কখন কোনটা করবো স্যার? যখন ব্যাসার্ধ থাকবে তখন 3 নম্বরটা, আর যখন শুধু ব্যাসার্ধ থাকবে না কক্ষপথ সংখ্যা বলবে তখন হচ্ছে 4 নম্বর। তো এগুলো আমাদের টিউটোরিয়ালের পরীক্ষার আগেও তোমাদের এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আশা করি এই সূত্রগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এবং 5 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ। তো মেইনলি আসলে আমাদের এখন যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই ধাপান্তরিত ইলেকট্রনের যে সূত্র সেগুলো নিয়ে কথাবার্তা আমাদের বলা উচিত, সেটা আমরা একটু বলি। দেখো ধাপান্তরিত ইলেকট্রনের প্রথম যে সূত্রটা রয়েছে 1/λ, যে সূত্রটা আর এইচ ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে একটু বলে দেই, এই যে আমরা n1টা বলেছি, মনে রাখবে n1 মানে হচ্ছে দুইটা কক্ষপথের মধ্যে যে কক্ষপথটা নিম্ন, এই নিম্ন কক্ষপথকে আমরা বলি n1, আর n2 মানে হচ্ছে উচ্চ কক্ষপথ, অর্থাৎ যে কক্ষপথটা উচ্চ তাকে বলি n2। ধরো একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে এসেছে, তাহলে উচ্চ কক্ষপথ হচ্ছে 4, যাকে আমরা বলবো n2, নিম্ন কক্ষপথ হচ্ছে 2, যাকে বলবো n1। ওকে, এখন আসি সি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা যেখানে পড়েছি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। মনে রাখবে কেমিস্ট্রিতে বেগকে ভি এর পরিবর্তে সি আলোর বেগ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু আমরা বলতে পারি যে সি বাই ল্যামডা। তার মানে যদি আমার ল্যামডা জানা থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা কি কম্পাঙ্কও বের করে ফেলতে পারি। দেন হচ্ছে শক্তির সূত্র, শক্তি মূলত ই ইকুয়াল টু এইচ এফ দ্বারাও করা যায়, আবার ই ইকুয়াল টু এস সি বাই ল্যামডা এটা দ্বারাও করা যায়। আগে সূত্রগুলো ভালোভাবে শিখবে। তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা। এইবার ভালো করে দেখো, আমার টোটালি আমরা যদি বলি যে আমাদের টোটালি কয়টা সূত্র রয়েছে, দেখো আমরা যদি খেয়াল করি যে আমাদের টোটাল এই ধাপান্তরিত ইলেকট্রনের জন্য আমরা যে সূত্রগুলো মনে রাখবো সেই সূত্রগুলো হচ্ছে প্রথমত হচ্ছে রিডবার্গের যে সমীকরণ হতে যেটা আমরা ধ্রুবক সহ যে সমীকরণ, এটা হচ্ছে ধাপান্তরিত ইলেকট্রনের সূত্র নাম্বার 1, এটা হচ্ছে ধাপান্তরিত ইলেকট্রনের সূত্র নাম্বার 2,
যেটাকে এভাবেও লেখা যায় F = c/λ। এটা হচ্ছে ধাপান্তরিত ইলেকট্রনের সূত্র নাম্বার 3। তরঙ্গ সংখ্যা এটা হচ্ছে ধাপান্তরিত ইলেকট্রনের 4। বর্ণালীতে রেখার সংখ্যা এটা হচ্ছে 5। তার মানে আমরা ধাপান্তরিত ইলেকট্রনের অঙ্ক করার জন্য আমরা এই 5টা সূত্রকে আগে ভালোভাবে টোটস্থ করে ফেলব। মনে রাখবে মডেলের অঙ্কের মধ্যে সবচেয়ে বেশিবার এসেছে এই 5টি সূত্রভিত্তিক ম্যাথ। তো আমরা একটু পরে ম্যাথে চলে যাচ্ছি। এবার আমাদের আসি পরবর্তী কাজ, যে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে, দেখো তোমরা যদি শীটটা ভালো করে দেখো দেখবে সেখানে এরকম একটি টেবিল রয়েছে। তো এই টেবিলের মধ্যে প্রত্যেকটি ধ্রুবকের মান দেওয়া আছে, এম এর মান, এইচ এর মান, প্রত্যেকটা ধ্রুবকের মান দেওয়া আছে, রুইডবার্গ ধ্রুবকের মান, ল্যামডার মান, তারপর হচ্ছে এই যে আমাদের এখানে তরঙ্গ সংখ্যার মান। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা শুধুমাত্র সিজিএসটা ফলো করবে, দেন সিজিএস এর সব অঙ্ক করবে। ওকে, তো এই ক্ষেত্রে মনে রাখবে সিজিএস এ যে তরঙ্গ দৈর্ঘ্যের এককটা পাবে সেটা হচ্ছে সেন্টিমিটার, এবং রুইডবার্গ ধ্রুবকের মান বসাবো হচ্ছে 10, 96, 78। ওকে, এবার আমরা একটু নিচে চলে যাই। ধ্রুবক এগুলো শিখবে, যে সিকোয়েন্সে দেখাচ্ছে এই সিকোয়েন্সেই তুমি পড়বে। আগে শীটটাকে স্টাডি করবে, এই শীটটাকে স্টাডি করা হয়ে গেলে দেন তুমি হচ্ছে এবার মূল অঙ্ক। এই যে মূলত আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে যে 6টা অঙ্ক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 1 থেকে শুরু করে এই প্রথম যে 6টা, এই 6টা অঙ্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই 6টা অঙ্ক করব। এখন দেখো এই চিত্রটাকে 3 ভাবে আসতে পারে। বৃত্ত দিয়ে এভাবে আসতে পারে, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথ দিয়ে এভাবে দাগ টেনে টেনে আসতে পারে, আবার সরাসরি বলেও দিতে পারে। তো দেখো আলটিমেটলি আমরা যেদিকে তাকাই একটাই দেখবো যে একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে। তাহলে দেখো তো চতুর্থ থেকে দ্বিতীয়তে আসছে, তার মানে আমার n1 কত 4 আর n2 হচ্ছে 2। তার মানে n1 হচ্ছে আমার 2 যেখানে পড়েছে, আর n2 হচ্ছে 4, অর্থাৎ দুইটা কক্ষপথের মধ্যে যেটা উচ্চ সেটা হচ্ছে n2 আর যেটা নিম্ন সেটা হচ্ছে n1। এবার আমরা ধাপান্তরিত ইলেকট্রনের প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, দেন তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, এরপরে শক্তি, বর্ণালীতে রেখার সংখ্যা। দেখো ইতিমধ্যে আমরা কিন্তু এই সূত্রগুলো অলওয়েজ আগে পড়ে ফেলছি। এই যে এই সূত্র নাম্বার 1, 2, 3, 4, 5, এই 5টা সূত্র দিয়ে আমাকে দেখো 5টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে ধাপান্তরিত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, যেটা এটা দিয়ে করব প্রথমটা দিয়ে। দ্বিতীয় প্রশ্ন করেছে কম্পাঙ্ক, যেটা আমরা 2 দিয়ে করব। তরঙ্গ সংখ্যা 4 দিয়ে করব। বর্ণালীতে রেখার সংখ্যা 5 নাম্বার দিয়ে করব। এবার আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করি। দেখো ওকে, এবার আসি। দেখো তার আগে আমাদের এই চার্টটাকে একটু ভালোভাবে স্টাডি করবে, কারণ অনেক সময় এককগুলো রূপান্তরিত করতে হয়। হ্যাঁ, তো এককগুলো রূপান্তর করার জন্য আমাদের এই কম্বিনেশনটা, ইউনিট কনভার্সনটা জরুরি। এখানে মনে রাখবে আমাদের ওকে, আমাদের হচ্ছে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের এককটা পাবো সেটা পাবো সেন্টিমিটারে। সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে সেটা চলে যাবে হচ্ছে তোমার মিটারে, আর মিটারকে 10⁹ দ্বারা গুণ করলে সেটা চলে যাবে ন্যানোমিটারে। একটা কথা মনে রাখবে, অলওয়েজ তরঙ্গ দৈর্ঘ্যের একককে ন্যানোমিটারে নিয়ে তারপরে প্রকাশ করবে। কেন, এটার ব্যাখ্যা আমরা একটু পরেই বুঝতে পারবো। ওকে, এরপরে আসি আমাদের এই যে দেখো, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে দেখো বেশ কিছু তোমার লাইন দেওয়া আছে। দেখো প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর, একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে কই থেকে পড়তে পারে? 2, 3, 4, 5, 6 বিভিন্ন জায়গা থেকে সে কি পড়তে পারে। পড়ার পরে দেখো এখানে বেশ কিছু রেখা সৃষ্টি হয়েছে, লাইনের সৃষ্টি হয়েছে, সিরিজের সৃষ্টি হয়েছে। এই সিরিজগুলোকে বলা হয় লাইম্যান সিরিজ, যেটা অতি বেগুনি আলোকরশ্মি বিকিরণ করে। এরপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে পড়লে সেটাকে বলে বামার
যেটা দৃশ্যমান খালি চোখে দেখা যায়, তৃতীয়তে পড়লে এটাকে বলে প্রেশন, চতুর্থতে পড়লে ব্র্যাকেট, পঞ্চম পড়লে ফুল বা ফান্ড, ষষ্ঠতে পড়লে হার্মপিস। তার মানে প্রত্যেকটা শক্তি স্তরের যে রেখাগুলো সৃষ্টি হয় তাদের আলাদা আলাদা নাম রয়েছে এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যের সীমাও রয়েছে। অর্থাৎ যেমন ধরো লাইমন সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য 92 থেকে 120 ন্যানোমিটার এর মধ্যে আসবে। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে এরকম, লাইমন সিরিজে একটা ইলেকট্রন পড়বে হচ্ছে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে অসীম থেকে, যেখান থেকে পড়ুক না কেন তরঙ্গ দৈর্ঘ্য 92 থেকে 120 এর ভিতরেই হবে। তো আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে দৃশ্যমান এই অঞ্চলটা নিয়ে। তো আমরা দৃশ্যমানের অংশটা নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে দৃশ্যমান। তো দৃশ্যমানের রেঞ্জটা হচ্ছে কত? 300, 400 থেকে 665, কোনো কোনো বই আছে 380 থেকে 780 ন্যানোমিটার। এটা নিয়ে কোনো রাজনীতি নেই, প্যারা নেওয়ার কিছুই নেই। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী যে জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি অংশ, সেটা হচ্ছে এই কালার রেঞ্জগুলো। মনে রাখতে হবে একমাত্র দৃশ্যমান অঞ্চল হচ্ছে বামার, আর দৃশ্যমানের আগে যেটা লাইম্যান সেটা হচ্ছে অতি বেগুনি, আর দৃশ্যমানের পরে অর্থাৎ ভামারের পরে যে প্যাশন, ব্র্যাকেট, ফুল, ফান্ড যা রয়েছে সব হচ্ছে আইআর বা অবলোহিত। তো আমাদের যে কাজটা করতে হবে, এই রঙের তরঙ্গ দৈর্ঘ্যের সীমাগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই সীমা বা রেঞ্জগুলো মুখস্থ না করলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমরা কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি। তো এটা মনে রাখার আমাদের একটা ছন্দ ছিল ছোটবেলায়, বে নি, তারপর হচ্ছে আ, স, হ, তারপরে ক, লা। তো এই সিরিয়ালে মনে রাখবা। যেমন ধরো একটা অঙ্কের উত্তর আসছে আমার 486 ন্যানোমিটার। এখন দেখো যদি 486 ন্যানোমিটার আসে তাহলে সেটা কোন রেঞ্জের ভিতরে মিলে যায় ভালো করে দেখো তো। এই যে 486টা 450 থেকে 500 এই রেঞ্জের মধ্যে, তার মানে ওই বিকিরণটা হবে আসমানি বর্ণের। এভাবে আমরা কোনো তরঙ্গ দৈর্ঘ্যের মান দেখে বলে দিতে পারবো যে এটা কোন বর্ণের। এই জন্য বলেছি তরঙ্গ দৈর্ঘ্যের অ্যান্সারগুলোকে ন্যানোমিটারে নিয়ে তারপর প্রকাশ করবে, কেননা ন্যানোমিটারে নেওয়ার পরে আমার অ্যান্সারগুলো খুবই ইজিলি এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করা যায় কালার রেঞ্জের সাথে। এবার এখানে বেশ কিছু নিয়ম দেখা যাচ্ছে, এই নিয়মগুলো একেবারে লিখে লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলোর উপরে আমাদের এই শিটের যে 6টা, আমরা আগে বেসিক কিছু জিনিস দেখাচ্ছি, দেন আমরা শিটের যে 6টা অঙ্ক সেগুলো সমাধান করে দেখাবো। একটা জিনিস মনে রাখবে, কোনো শক্তি স্তরে বা সিরিজে বা কক্ষপথে ইলেকট্রন তার ঠিক উপরের কক্ষপথ হতে পড়লে তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ হয়। এটা গুরুত্বপূর্ণ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ কখন হবে? তার ঠিক 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 উপরের কক্ষপথ। এটা দ্বারা কি বুঝেছে একটু বলি। যেমন ধরো আমি যদি বলি আমাদের বামার আমরা জানি কোন কক্ষপথ? দ্বিতীয়। তাহলে দ্বিতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কখন হবে? তার ঠিক উপরে, 3 থেকে পড়লে। একইভাবে লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে? 2 থেকে পড়লে। তাহলে এবার বলো তো, তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন সৃষ্টি হবে? অবশ্যই 4 থেকে পড়লে। তার মানে কোনো একটা শক্তি স্তরের বা কোনো একটা কক্ষপথের ঠিক উপরে যে কক্ষপথটি রয়েছে তা থেকে পড়লে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হবে। এই কথাটা মনে রাখতে হবে। অনেক সময় ওরা তোমাকে M2 এর মান দিবে না, বলবে ভামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমরা তো জানো ভামারে পড়েছে, ভামার মানে 2। এখন 2-এ পড়েছে, কোথায় থেকে পড়ছে এটা কিন্তু বলা নাই। তারপরে তোমাকে বুঝে নিতে হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা তখনই সৃষ্টি হবে যখন বামারের ঠিক উপরে যেটা অর্থাৎ 3 থেকে পড়েছে তখন। তার এই জন্য এই নোটটা আমাদের মনে রাখতে হবে। এবং অসীম থেকে যদি পড়ে, অসীম থেকে পড়লে তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে ছোট হবে। তার মানে যদি বলে যে তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে ছোট হয়েছে, বুঝে নেবে ইলেকট্রন অসীম থেকে পড়েছে। তো অসীমের ক্ষেত্রে M2 এর মান ইনফিনিটি ধরবে, ইনফিনিটি মানে হলো 1/0 বসাবে, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি। ওকে, এরপরে হচ্ছে কোনো তরঙ্গ দৈর্ঘ্য তার ঠিক উপরের কক্ষপথ হতে ইলেকট্রন পড়লে কম্পাঙ্কের মান সর্বনিম্ন হবে এবং অসীম থেকে পড়লে সর্বোচ্চ হবে। আচ্ছা, এই জিনিসটা একটু সহজ করে বলবো, এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখলে আর একটু ভালো হবে। ওকে, আমরা অঙ্কের মাধ্যমে এটাকে ভালোভাবে দেখি। দেখো, আমরা যদি বলি, এই যে আমরা অঙ্কতে চলে যাই। এই যে আমাদের যে একটা শিট ছিল, আমাদের যে শিটটা আমরা দিয়েছিলাম,
আমাদের ওই শিটের প্রথম প্রশ্নটা ছিল। তোমরা অবশ্যই শিটটা সামনে নিয়ে বসো, দেখবে যে আমরা যেটা শিটের শুরুতেই দেখছি যে 6টা অঙ্ক করার কথা, এখানে দেখতেই পাচ্ছ শিটের সমাধান লেখা রয়েছে। তো এই 6টা অঙ্কের যে প্রথম যে প্রশ্নটা আমাকে করেছিল সেটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখো ইলেকট্রনটা পড়েছে কই থেকে? ইলেকট্রনটা পড়েছে তোমার চতুর্থ কক্ষপথ হতে, তার মানে যে কক্ষপথ হতে পড়বে সেটা হচ্ছে N2, N2-র মান হচ্ছে আমাদের তাহলে 4, আর N1 হচ্ছে কত? 2। N1 N2 ধরে আমরা ল্যামডাটা বের করে ফেলবো। তাহলে ল্যামডাটা যদি আমরা বের করি, দেখো সেক্ষেত্রে আমাদের ল্যামডার মানটা কত আসে? এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ল্যামডার মানটা চলে আসছে। এখন দেখো আমাদের ল্যামডার মানটা যে আসছে সেটা কিসে আসছে? সেটা হচ্ছে সেন্টিমিটারে আসছে, অর্থাৎ সিজিএসে। কি কারণে? কারণ আমরা আরএস এর মানটা ধ্রুবকটা বসাইছি আমাদের সেন্টিমিটারে বা সিজিএস এককে, সেজন্য তরঙ্গ দৈর্ঘ্যের এককটাও আসছে সিজিএসে। এখন সেন্টিমিটার থেকে মনে রাখবা একবারে 10⁻7 দ্বারা গুণ করলে সেটা ন্যানোমিটারে চলে যায়। তো আমরা এখানে সেন্টিমিটারকে পরবর্তীতে 10⁻7 দ্বারা গুণ করার কারণে এটা ন্যানোমিটারে চলে গেছে। এখন দেখো তো অ্যান্সারটা কত আসছে? 486 ন্যানোমিটার। ওকে, ফাইন। এরপরে আমরা পরবর্তী যদি খেয়াল করি, এরপরে আমাকে বলেছে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, তরঙ্গ সংখ্যা যখন নির্ণয় করবে, এখানে অনেক স্টুডেন্ট গোলায় ফেলে। এখানে এই যে ল্যামডার মানটা কোন এককে বসাবো? কি ন্যানোমিটারে যেটা পাইছি সেটা বসাবো নাকি সেন্টিমিটারেরটা বসাবো? মনে রাখবে কোন সূত্রের মধ্যে যখন মান বসাবে অলওয়েজ হয় সিজিএস একক বসাবে, না হয় এসআই একক বসাবে। এখন বলো দৈর্ঘ্যের একক সিজিএস কি? সেন্টিমিটার, আর এসআইতে কি? মিটার। ন্যানোমিটার কি কোনো একক আছে? নেই। তাহলে আমরা ন্যানোমিটারে কোনো মান বসাবো না। তাহলে আমরা এই যে সেন্টিমিটারে সিজিএস এর যেটা পেয়েছি 4.86 × 10⁻5 সেটাই এখানে বসাই দিব। তাহলে অ্যান্সারটা আসবে আমার সেই হিসাবে, যেহেতু এটা সেন্টিমিটার একক, তার মানে এখানে তরঙ্গ সংখ্যার একক হবে সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ তরঙ্গ সংখ্যার একক হবে এখানে সেন্টিমিটার ইনভার্স। ওকে, এইবার আমরা চলে আসি, তাহলে দুইটা অঙ্ক চলে গেল আমাদের। এইবার আসি কম্পাঙ্ক। আমরা ওখানে দেখেছিলাম যে আমাদের একটা সূত্র ছিল। ওকে, আমরা দেখেছিলাম যে একটা সূত্র ছিল C = F ল্যামডা। C = F ল্যামডা, যেটাকে আমরা লিখতে পারি F = C/λ। তো সেই হিসেবে দেখো এখানে আমি বলেছিলাম কম্পাঙ্ককে F দ্বারা প্রকাশ করা যায়, আবার তোমার নিউ দ্বারাও কি প্রকাশ করা যায়, দুইটা একই জিনিস। ওকে, তো এখানে দেখো মান যখন বসাবো অবশ্যই আমি আবারও বলছি কোনো না কোনো একক ফলো করবো, হয় সিজিএস নাইলে এসআই। দেখো আমি তরঙ্গ দৈর্ঘ্যের একক এবং আলোর বেগ বসাবো, তাহলে অবশ্যই আমি হয় সিজিএস নাইলে এসআই ফলো করবো। তারপর যদি আমি সিজিএসটা ফলো করি তাহলে 3 × 10⁻10 বসাইছি আলোর বেগ, এবং সিজিএসে আমার ল্যামডার মান যা আসছে তা বসাইছি, এবং যেহেতু এটা কম্পাঙ্কের একক আমরা জানি হার্টস, তাহলে এখানে এইটার একক হবে কি? হার্টস, অর্থাৎ এত হার্টস। তাহলে যদি কেউ এখানে স্যার এমনটা করে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মান মিটারে বসাইছে, তখন এটার মানও মিটারে বসাইতে হবে, উত্তরে একই আসবে, কোনো সমস্যা নেই। তবে নির্দিষ্ট একক ফলো করতে হবে। ওই একটা মান বসাইছে তুমি সিজিএসে আর একটা এসআইতে, এতে করে অঙ্ক ভুল হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখো এখন দেখো শক্তি হচ্ছে দুই প্রকার। এক প্রকার শক্তি হচ্ছে আমাদের তোমার এই নির্দিষ্ট একটি কক্ষপথের, আর আরেক প্রকার শক্তি হচ্ছে আমাদের কোনো একটা ধাপান্তরিত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের। যেমন দেখো আমাদের এই ক্ষেত্রে যেহেতু এটা ধাপান্তরিত ইলেকট্রনের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা ধাপান্তরিত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করবা E = SC/λ। ল্যামডা যে আমরা শুরুতে যেটা পেয়েছি সেটা বসাবো। এখন অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আমার এই অঙ্কটি আমি সিজিএসে যদি করব তাহলে আমার এইচ এর মান, ই এর মান, ল্যামডার মান সব কিছু সিজিএসে বসাতে হবে, দেন আমার অ্যাকুরেট অ্যান্সার আসবে। ওকে, তো এখানে
এইচ এর মান সি এর মান বসানোর পরে এখানে যদিও অ্যান্সারটা ভেঙে করা নাই, তোমরা ভেঙে করবা। প্রথমে হচ্ছে আমাদের এখানে এইচ এর মান বসাবা, এরপরে সি এর মান, নিচে ল্যামডার মান বসিয়ে গুণ করলে দেখবা যে এটাই আসবে। সিজিএস আমরা জানি শক্তির একক আর্গ। ওকে, এরপর হচ্ছে বর্ণালীতে রেখার সংখ্যার ডিরেক্ট সূত্র n1 n2 বসায় দিলে রেখার সংখ্যা চলে আসবে। রেখার সংখ্যা যা আসবে তাই উত্তর। এখন আসি, তার মানে আমাদের প্রথম এর মধ্যে 6টা অঙ্ক ছিল, 6টা অঙ্কই আমরা করে ফেলছি। দেখো এই যে আমরা যদি ভালো করে দেখাই তোমাদেরকে, দেখো আমাদের এখানে টোটাল প্রশ্ন ছিল, এই যে 1 নম্বর অঙ্কের মধ্যে আমার এখানে প্রশ্ন ছিল তাপান্তরিত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বের করেছি, তরঙ্গ সংখ্যা বের করেছি, কম্পাঙ্ক করেছি, শক্তি করেছি, বর্ণালী রেখার সংখ্যা করেছি। তাহলে আবার একটু যদি সামারি করি, তরঙ্গ দৈর্ঘ্য বের করবো কোন সূত্র দিয়ে, 1/λ রিলেটেড যে আমরা RH এর সূত্রটা পড়েছি, RH ইন্টু জেড, জেড এর মান না দেওয়া থাকলে অলওয়েজ 1, জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা। তো এরপরে হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা নিউ ভার ইকুয়াল টু 1/λ, শক্তি কম্পাঙ্ক F ইকুয়াল টু c/λ, বা কেউ নিউ ইকুয়াল টু c/λ লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আর শক্তির ক্ষেত্রে অলওয়েজ আমরা ব্যবহার করব ইকুয়াল টু HF। ওকে, আর বর্ণালীতে রেখার সংখ্যা তো ডিরেক্ট সূত্র রয়েছে। তাহলে 1 নম্বর অঙ্ক আশা করি সবার পারার কথা। ওকে, আমরা আবার আগের জায়গায় চলে যাই। এবার আমাদের দ্বিতীয় অঙ্কটি করেছে কি আমরা সেটা একটু দেখি। ওকে, দেখো দ্বিতীয় প্রশ্নটা পড়েছে উক্ত ধাপান্তরিত ইলেকট্রনটি কোন সিরিজে বা কোন অঞ্চলে পড়বে। তো দেখো কোন সিরিজে বা কোন অঞ্চলে পড়বে, তা আমরা যদি এটাকে ভালো করে দেখি আমরা দেখতেই পাচ্ছি এখানে সিরিজ বা অঞ্চল বলছে। তো দেখো ইলেকট্রনটা কোথায় পড়েছে, দ্বিতীয় কক্ষপথে। তো দ্বিতীয় কক্ষপথে কোন সিরিজ, বামা সিরিজ, এবং আমরা জানি দ্বিতীয় কক্ষপথ হচ্ছে কি দৃশ্যমান। এখন তার মানে এটা দৃশ্যমান অঞ্চলে পড়বে, বামা সিরিজে পড়বে। যে দৃশ্যমান অঞ্চলে পড়বে কি, হ্যাঁ দৃশ্যমানে পড়বে, কারণ একমাত্র দৃশ্যমান অঞ্চল হচ্ছে ভামার সিরিজ। ভামার সিরিজে পড়লে আজীবন মনে রাখবে এটা দৃশ্যমান হবে। যদি পড়ে তবে কোন বর্ণের আলোক রশ্মি বিকিরণ করবে। এখন বর্ণ বললে অবশ্যই আমাকে যেটা মনে রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা কোন রেঞ্জের ভিতরে, আমাদের ল্যামডা আছে 486.something। তো এটা কোন বর্ণের মধ্যে, আসমানি, তার মানে আসমানি বর্ণের মধ্যে পড়বে। ওকে, তার মানে আমরা এটা ইজিলি কভার করতে পারলাম। দেখো আমার তরঙ্গ দৈর্ঘ্য এত, তার মানে হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য এত, তার মানে এটা বাবার সিরিজে পড়বে, কারণ বাবার সিরিজের রেঞ্জ আমরা জানি এত থেকে এত। তারপর এটি দৃশ্যমানে পড়বে, এটাও বলেছি। আসমানি বর্ণ হবে, কেন আসমানি বর্ণ হবে এটার ব্যাখ্যা দিয়েছি। ওকে ফাইন, তো 2 শেষ। এরপর হচ্ছে 3 হচ্ছে সরাসরি বলছে কৌণিক ভরবেগ, সরি ব্যাসার্ধ, এল শেল। এল শেল মানে কি আমরা জানি কে, আমরা জানি হচ্ছে কে এল, এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো দ্বিতীয় কক্ষপথে এন এর মান 2 বসায় দিছি, সবগুলো সিজিএস এককে, অ্যান্সার চলে আসছে সিজিএস এ, ডান। এরপর হচ্ছে এই যে এরপরে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগের যে সূত্র সেটা ইউজ করেছি। দেন হচ্ছে আমাদের শক্তি, কৌণিক ভরবেগ যেহেতু সিজিএস ইউজ করেছি, তার মানে এখানে আমরা সিজিএস এ আর্ক সেকেন্ড বলতে পারি, কারণ যেহেতু আমার এইচ এর একক যা, কৌণিক ভরবেগের একক তা। শক্তি সেম সিজিএস এ আমরা করতেছি। তো আমাদের এই শক্তিটা যেহেতু আমাদের বলা আছে এল শেল, তার মানে দ্বিতীয় কক্ষপথ, এন এর মান দ্বিতীয় 2, আর বাকি সব আমি ওই যে টেবিলটা আমাদের সূত্রের শিটের পরে যে টেবিলটা রয়েছে ওই টেবিল থেকে দেখে দেখে এম এর মান, ইয়ের মান এগুলো সব বসায় দিব, ক্যালকুলেটারে ক্লিক করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর মনে রাখবার শক্তির মান অলওয়েজ কি হয়, মাইনাস হয়। এরপরে বেগ, যেহেতু আমার কাছে জেড আছে দ্বিতীয় কক্ষপথ, বসায় দিলে, সরি এন আছে বসায় দিলে হয়ে যাবে। জেড কখনো না বলা দিলে অলওয়েজ জেড 1 ধরে অঙ্ক করবে। ওকে,
গতিশক্তি আমরা হাফ এম বি স্কোয়ার, এটা আমরা ছোটবেলা থেকে জানি, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার বসা দিলে হয়ে যাবে। তবে বিভব শক্তিটা তোমাদের জন্য একটু অননোন। এই যে দেখো এখানে দেখো বিভব শক্তিটা আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এখানে দেখো সি, এটা মূলত ই এর মতো, বাট এটা হচ্ছে সি। এখানে সিটা হচ্ছে কুলম্ব ধ্রুবক। তোমরা সি না লিখে কে লিখো, কেটা হচ্ছে বেস্ট ওয়ান, কারণ তোমরা ছোটবেলা থেকেই বা 9 10-এ কুলম্ব ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করছো। সিজিএসে কুলম্ব ধ্রুবকের মান 1 মনে রাখবা, কে এর মান কত 1, তাহলে এই জন্য এখানে 1টা বসানো হয়েছে। বিভব শক্তির মান যেহেতু সিজিএসে করা হয়েছে, ইলেকট্রনের চার্জও সিজিএসে, ব্যাসার্ধের মানও সিজিএসে। তো আগে ব্যাসার্ধের মানটা আমরা বের করে নিয়েছিলাম, সেটা অনুযায়ী বসায় করে ফেলবো। ওকে, দেন হচ্ছে আমার তরঙ্গ আবর্তন সংখ্যা। দেখো এই আবর্তন সংখ্যা নিয়ে আসলে আমার একটু কনফিউশন আছে স্টুডেন্টের মধ্যে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভুল করে বসে থাকে। আবর্তন সংখ্যা হচ্ছে 2 ধরনের। আমরা যদি বলি আবর্তন সংখ্যা কয় প্রকার, 2 প্রকার। এক প্রকার আবর্তন সংখ্যা হচ্ছে আমাদের তোমার এক প্রকার আবর্তন সংখ্যা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথের, তো কোন একটা নির্দিষ্ট কক্ষপথের আবর্তন সংখ্যা মানে হলো ওই কক্ষপথের বেগ এবং পরিধির অনুপাত। যেমন আমাকে বলেছে এল শেল, তাহলে এল মানে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের বেগ আমরা আগেই বের করে রেখেছি, সেটাকে তার পরিধি 2 পাই আর ব্যাসার্ধ বের করে রেখেছি, সেটা দ্বারা ভাগ করব। কিন্তু যদি কোনো ধাপান্তরিত ইলেকট্রনের ক্ষেত্রে আবর্তন সংখ্যা বলে, বুঝবা সেটা ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ককে মেনশন করেছে, তখন কম্পাঙ্ক বের করবে। এটা দামি একটা কথা, বোর্ডে কিন্তু আবর্তন সংখ্যা 2বার আসছে, বুঝছো, এই যাবৎকাল পর্যন্ত। তো যখন বলবে যে তোমার কোনো একটা নির্দিষ্ট কক্ষপথের আবর্তন সংখ্যা, তখন এই যে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা v/2πr এটা দিয়ে করবে। আর যখন কোনো ধাপান্তরিত ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফিয়ে গিয়েছে, এটার ক্ষেত্রে বলবে তোমার কত, সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে কম্পাঙ্ক বের করবে। এরপর এখানে বলেছে বামার সিরিজের এইচ আলফা। একটা কথা মনে রাখবা, যেমন দেখো আমরা যদি এটা দেখি, দেখো আমাদের এই যে দেখো এক্স্যাক্টলি দেখো এখানে ভামার সিরিজটার দিকে লক্ষ্য করো। ভামার সিরিজ কোনটা, আমরা জানি দ্বিতীয় কক্ষপথ হচ্ছে ভামার সিরিজ, যেটা একমাত্র দৃশ্যমান অঞ্চল। ভামার সিরিজের প্রথম ইলেকট্রনটা কোথায় থেকে পড়েছে, ভালো করে একটু খেয়াল করে দেখো। এই যে প্রথম ইলেকট্রন 3 থেকে পড়েছে, তাহলে এটাকে বলা হয় প্রথম রেখা। তাহলে যদি বলা হয় ভামার সিরিজের প্রথম রেখা, তুমি বুঝবা যে এটা 3 থেকে ইলেকট্রনটা পড়েছে 2-এ। তারপরে দ্বিতীয় রেখা কই থেকে পড়েছে, 4 থেকে। তৃতীয় রেখা কই থেকে পড়েছে, 5 থেকে। চতুর্থ রেখা কই থেকে পড়েছে, 6 রেখা। এভাবে রেখাগুলো হিসাব করা হয়। আর এই যে আমরা আলফা বলি না, আলফা, এইচ আলফা, আলফা মানে হলো প্রথম রেখা, আর বিটা মানে হলো দ্বিতীয় রেখা, গামা মানে হলো তৃতীয় রেখা। তাহলে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে দেখো ভামার সিরিজের এইচ আলফা, তার মানে কি ভামার সিরিজের প্রথম রেখা। তাহলে প্রথম রেখা ভামারের কই থেকে সৃষ্টি হয়, ভামারের প্রথম রেখা কোথায় থেকে ইলেকট্রন পড়ার কারণে সৃষ্টি হয়, এই যে ভামারের প্রথম রেখা সৃষ্টি হয়েছে 3 থেকে পড়ার কারণে, তার মানে n2 হচ্ছে 3। এরপর বিটা মানে কোন সিরিজ, কোন রেখা, দ্বিতীয় রেখা কই থেকে পড়ছে, 4 থেকে। এই জন্য দেখো এখানে সমাধানটাও ওইভাবেই আমাদের করে দেওয়া আছে। ওকে, দেখো তো আমরা আশা করি এটাকে ইজিলি বুঝতে পারবো যে এখানে দেখো এইচ আলফার ক্ষেত্রে তোমার এটাই ধরা হয়েছে যে যেহেতু এটা এইচ আলফা, আই মিন আমার দ্বিতীয় কক্ষপথে বামারে যেহেতু বলছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে পড়েছে
কই থেকে? আলফা। আলফা মানে প্রথম রেখা, তো প্রথম রেখা কই থেকে সৃষ্টি হয়? 3 নম্বর কক্ষপথ থেকে, এই জন্য n2 3 ধরে একবার ল্যামডা বের করবে। আবার বিটা, বিটা হচ্ছে 4 থেকে পড়বে, অর্থাৎ n2 4 ধরে আরেকবার অঙ্ক করবে। দেখো এরপর 5 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানে বলেছে 5 নম্বরে যদি আমরা দেখি, এই যে দেখো হাইড্রোজেন 5 নম্বরে বলেছে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাকেট সিরিজের তৃতীয় লাইন। তাহলে ব্যাকেট সিরিজের তৃতীয় লাইন দ্বারা কি বুঝেছে আমরা সেটা যদি একটু খেয়াল করি, দেখো এই যে ব্যাকেট কোনটা, এই যে এটা। তাহলে দেখো তো ব্যাকেটের প্রথম লাইন কোথায় থেকে সৃষ্টি হবে? 5 থেকে পড়লে, দ্বিতীয় লাইন 6 থেকে পড়লে, তৃতীয় লাইন 7 থেকে পড়লে। তাহলে তৃতীয় লাইনের কথা বলেছে, তার মানে n2 7, এই যে n2 7, দেখো n2 7 ধরা হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারবে এটা। এগুলো পারলে আসলে কাজটা সহজ, কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে না করে কোনো কিছু পারা যাবে না। এই যে দেখো এখানে দেখো কি, এবার 6 নম্বরটা দেখো, হাইড্রোজেন বর্ণালীর ভামার সিরিজের ক্ষেত্রে ভামার সিরিজ সৃষ্টির শর্ত। হ্যাঁ, ভামার সিরিজের শর্ত কি? অবশ্যই n1 এর মান 2 হবে, আর n2 এর মান, অর্থাৎ n2 মানে যেখান থেকে পড়বে, n2 এর মান অ্যাটলিস্ট 3 4 5 এরকম কিছু হবে, মানে অর্থাৎ উপর থেকে পড়বে। উক্ত সিরিজের সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এই যে। তাহলে বলো তো, মনে আছে আমরা যে প্রথমেই শিখাইছিলাম সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন হয়? তার ঠিক উপরের কক্ষপথ থেকে পড়লে। তার মানে বামারের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তখনই সৃষ্টি হবে যখন বামারের মানে 2 এর উপরে 3 থেকে পড়বে, তার মানে n2 যখন 3 হবে। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে? যখন অসীম থেকে পড়বে। এটা আমরা একেবারে শুরুর দিকে বলেছি। এরপরে খেয়াল করে দেখো আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমরা জানি শক্তির সূত্র কি? hf hc/λ। দেখো তো ই এর সাথে ল্যামডার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। এবার আমরা কাজে আসি। দেখো ভামার সিরিজের শর্ত কি এখানে লেখা আছে। ভামার সিরিজের শর্ত হচ্ছে n1 এর মান 2 যেহেতু ভামারে পড়েছে, n2 অ্যাটলিস্ট 3, কারণ n1 2 মানে দ্বিতীয়তে পড়েছে। কই থেকে পড়ছে? অবশ্যই উপরের কক্ষপথ থেকে, 3 4 5 6 অসীম পর্যন্ত। এবার আমাকে বলেছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। প্রথমে সর্বোচ্চ, তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন হয়? যখন তার ঠিক উপরের কক্ষপথ থেকে পড়ে, অর্থাৎ আমার হচ্ছে n2 হচ্ছে 3 হবে। এই যে 3 ধরে একবার ল্যামডা বের করেছি, এই ল্যামডাটা হচ্ছে বামারের সর্বোচ্চ। ওকে, এবার আমরা একটু নিচে যদি যাই, এই যে দেখো এরপরে বলেছে বামারের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে অসীমের ক্ষেত্রে হয়, তো অসীম, এই যে দেখো n2 এর মান অসীম। তো অসীম মানে কি আমরা জানি, ওকে। তো আমরা জানি n2 এর মান অসীম বলতে আমরা কি বুঝি? অসীম মানে হচ্ছে আমাদের 1/0। দেখো এখানে 1/0, ইনফিনিটি মানে 1/0। তো 1/0 এটাকে হোল স্কয়ার করলে এই পুরো মানটা 0 চলে আসে, বুঝছো? এই জন্য এখানে ডিরেক্টলি 0 লিখে দেওয়া হয়েছে। দেন যে ল্যামডাটা আছে এটা হচ্ছে সর্বনিম্ন ল্যামডা, কারণ অসীম থেকে পড়লে কোনো একটা শক্তি স্তরের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়। এরপরে আমরা পরবর্তীতে দেখো এই যে এই জিনিসটা একটু বোঝার আছে। দেখো কম্পাঙ্ক সর্বনিম্ন, দেখো একটু ক্লিয়ার করে দিই তোমাকে, সেটা হচ্ছে এই যে আমরা যে জানি h = hc/λ, e = তাহলে e এর সাথে ল্যামডার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে যেখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল সেখানে শক্তি সবচেয়ে কি? কম। এখন বলো তরঙ্গ দৈর্ঘ্য কখন সবচেয়ে বেশি হয়? কোনো একটা শক্তি স্তরের ঠিক উপরেরটা থেকে পড়লে। তার মানে যখন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় তখন শক্তি কি? সবচেয়ে কম। তাহলে আমাকে যদি বলা হয় ভামার সিরিজের সর্বনিম্ন শক্তি কখন হবে? যেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়।
পড়লে, তো তরঙ্গ দৈর্ঘ্য কখন সর্বোচ্চ হয়? 3 থেকে পড়লে, মানে তার কাছের উপরের কক্ষপথ থেকে পড়লে। তাহলে কাছের উপরের কক্ষপথ থেকে পড়লে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়, তার মানে আমার সেখানে শক্তি কী হবে? সর্বনিম্ন। আবার অসীম থেকে পড়লে আমার কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে অসীম থেকে পড়লে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, তাহলে শক্তি সেখানে কি হবে? সবচেয়ে বেশি হবে। সেম ওয়েতে আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা বা এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো কম্পাঙ্কের সাথে আমাদের এখানেও কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আশা করি এই জিনিসগুলো একটু ভালোভাবে বুদ্ধি খাটিয়ে একটু চর্চা করলে পারবে, এগুলো খুব কঠিন না, এবং এই অনুযায়ী পরবর্তীতে বোর্ডগুলো প্র্যাকটিস করতে থাকো। ওকে।